ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আজকে। যে জায়গাটা ছিল, আজান পড়লো সাথে সাথে। একটু ওয়েট করতে হবে মনে হচ্ছে আজানের জন্য। তো তোমরা স্ক্রিন একটু দেখো, আমি এটা দেখালাম, তোমরা একটু দেখতে থাকো। কথা বলছি না, তোমরা একটু দেখতে থাকো এটা। হ্যাঁ, ও ঢোকেনি কিন্তু এখনো। আপনার ইসে দিলাম, আপনার এই যে মেসেজে, এই মোবাইলের নাম্বারে। ইউটিউবের লিঙ্ক বলুন কি, আমি আবার দিচ্ছি, দেখুন আবার দিচ্ছি, দেখি। আচ্ছা, হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। হবে, হ্যাঁ, তুমি ওই গ্রুপে ঢুকনি না? ক্লাসে তুমি ক্লাসে ঢুকছো? আচ্ছা, বলো কি, আমি আমি তাহলে তোমার এই নাম্বারে আমি লিঙ্কটা পাঠাচ্ছি, এই যে ঢুকো তাহলে। আচ্ছা আচ্ছা। এক মিনিট একটু দেখি, ওদের ওরা ঢুকতে পারতেছে না কেন। স্যার এটা শপথ স্যার, গ্রুপের লিংক দিয়ে দিয়েছেন না স্যার? সেটা তো ঢুকতে পারতেছে না নাকি, দেখি আমি। আমি আবার একটু লিঙ্কটা পাঠাচ্ছি ওদেরকে। স্যার বলো, এক স্যার মিনিট। এটা তো পড়ানো, হ্যাঁ বলো। এটা পড়ানো হয়েছে স্যার। হ্যাঁ, পড়ানো হয়ে গেছে। ওই অনেকের নাকি একটু সমস্যা হয়েছে, সেই জন্য আমি একটু দেখালাম, আবার একটু দেখাই। ওরা অনেকে ঝামেলা করতেছে মনে হয়। আমি একটু ওদের লিঙ্কটা পাঠিয়ে দিই, দাঁড়াও।
হ্যাঁ, এই যে এখন লিঙ্কটা পাঠিয়েছেন ওটা দিয়ে ঢুকো। ঠিক আছে, আচ্ছা। হ্যালো, হ্যাঁ এই লিঙ্ক এখন যেটা পাঠিয়েছি ওটা দিয়ে ঢুকো। আচ্ছা আচ্ছা। ওদেরকে নিয়ে আসো, ওরা এখন অবশেষে ঢুকতে পারলো মনে হচ্ছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ। তো না না, আমি তো ওদেরকে একটু জয়েন করাইনি। মিট হয়ে গেল। একজন আসছে, আরও দুজন এখনও অনলাইনে আসবে। ওকে, আমরা একটু দেখে নিলাম যে কথাটা বলছিলাম, যে এই তোমরা যারা এটা বুঝতে পারোনি তাদের জন্য বলছি। এখানে একটা বিষয় হলো, মূল যে বিষয়টা এখানে সেটা হলো এখন আসছে অসীম সোম, তুমি অবশেষে ঢুকতে পারছো না? তুমি গ্রুপে অ্যাড হয়ে নেবে, বুঝছো, তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, যে কথাটা আমি বলছিলাম, ওখানে মূল যে বিষয়টা ছিল সেটা হলো, ধরো এটা একটা নিউক্লিয়াস, এ হলো এর বহিস্থ শক্তি স্তর। এখন এখানে একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন। এই ইলেকট্রনটা এখান থেকে আমরা এই যে ওখান থেকে এখানে আনলাম, এই শক্তি স্তরের এখানে। এটার এই নিউক্লিয়াস থেকে এটার দূরত্বকে বলছি আমরা আর, আর এখন এই ইলেকট্রনটা যখন এখান থেকে আমরা আনবো তখন একটা কাজ করতে হবে। সেই কাজ ইকুয়াল টু আমরা বলছি বল ইনটু সরণ, এটা আমরা সবাই জানি। আর এই ইলেকট্রনটা এখানে আনলে পর এই নিউক্লিয়াস দ্বারা যে আকর্ষণ বল, সে বলের মান আমরা জানি। সে বলের মান হইল, এখানে যদি এর প্রোটন সংখ্যা জেড হয় আর একটা প্রোটনের চার্জ ই হয়, তাহলে জেডই হবে এর চার্জ, আর এটার চার্জ ই। তাহলে এখানে আমরা বল ইজ ইকুয়াল টু লিখতে পারি, আকর্ষণ বল, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল ইজ ইকুয়াল টু লিখতে পারি যে জেড ই ইন্টু ই ডিভাইড বাই আর স্কোয়ার। আচ্ছা, এক মিনিট, কে জন্য আসছে আবার, নিয়ে আসি। অনিতা বিশ্বাস, দেরি। প্রাণন, দেরি কেন? তোমরা দেরি করছো কেন? প্রাণন,
তো দেরি কেন? স্যার ওই যে লিঙ্কটা কাজ করছিল না। আচ্ছা, তোমরা গ্রুপে নাই? না আপনি কি অ্যাড করুন। হ্যাঁ, আমি তো গ্রুপে যারা করছে ওইটা ফিল আপ করছে, 3 নাম। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। স্যার মেসেঞ্জারে গ্রুপ খুললে স্যার ভালো হয় মনে হয়, এখানে লিংকটা পাঠিয়ে দিলে। না, তোমরা ফেসবুকে গ্রুপে যদি থাকো তাহলে তো সুবিধা হয় বেশি। আর মেসেঞ্জার তো গ্রুপে তো ওদের একটা আছে, ওখানে তোমরা অ্যাড হয়ে যেতে পারো, তাইলেও হয়। মেসেঞ্জারে তো গ্রুপ আছে। স্যার আচ্ছা, স্যার এটা নিয়ে, আমাকে একটু অ্যাড করে দিন। হ্যাঁ ঠিক আছে, এইটা আমি শেষে আলাপ করবো তোমাদের এই নিয়ে। ওকে, দেখো যেটা বলছিলাম, যে ইলেকট্রনটা যখন আমরা এখান থেকে এই শক্তি স্তরে আনবো, তখন এই শক্তি স্তরে আনার সময় যে কাজ করতে হবে সেইটা হবে এই নিউক্লিয়াস এর জন্য এই ইলেকট্রনের এখানে স্থিতিশক্তি, এই কাজকেই বলছি আমরা স্থিতিশক্তি, সেই স্থিতিশক্তিগুলো বের করবো, এটা হলো আমাদের কাজ। তো এখন এখানে কাজ করতে হলে আমার কি করতে হবে, বল ইন্টু সরণ। এখন বল যেটা সেটা আমরা লিখতাম, এটা হলো বল, আর সরণ হবে কি, তো এখানে আমরা ডাব্লিউ সমান লিখতে পারি এফ এস সমান, আমরা এফ এটা তো মান পেলাম ওখানে, আর এই যে সরণ যেটা সেটা কি পাবো, এখান থেকে আমরা যদি এই ইলেকট্রনটাকে ছোট ছোট দূরত্বে আনি, এভাবে ভাগ করি অনেকগুলো, এভাবে আমরা এটাকে ভাগ করলাম, অনেক ভাগে ভাগ করলাম, এবং এই দূরত্বটাকে আমরা ছোট ছোট যে দূরত্ব এটাকে আমরা ধরলাম হলো ডি আর, মানে এখান থেকে এই পর্যন্ত যে এটাকে ধরলাম আমরা ডি আর দূরত্ব। তাহলে এখন ইলেকট্রনটা যখন আমরা এখান থেকে এতটুকু দূরত্বে আনবো এইটুকু, তখন হবে এই ডি আর, এইটুকু কাজ করতে হবে। এখন এইরকম এফ ইন্টু ডি আর এরকম অসংখ্য আছে এখানে। এখন টোটালটা কীভাবে পাবো, টোটালটা পাওয়ার সিস্টেম হলো, যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি, এটাকে এই এফএসকে, তাহলে পাবো মোট কাজ, মানে এখান থেকে এখানে আনতে যে কাজ করতে হবে সেটা আমরা পাবো। এটা হলো ইন্টিগ্রেশন সিস্টেম। একটা ছোট্ট জিনিসকে আমরা, একটা ছোট জিনিস থেকে আমরা একটা বড় জিনিসের মান বের করতে পারি, এটা হলো ইন্টিগ্রেশন। আর ডিফারেন্সিয়েশন তার উল্টাটা, একটা বড় জিনিসকে একটা ক্ষুদ্র জিনিসে পরিণত করা, ক্ষুদ্র এককে পরিণত করা। আর এটা ক্ষুদ্র একক থেকে একটা বৃহৎ মান বের করেছি আমরা। এখন এটা একটা লিমিট আছে, কোন লিমিট থেকে, এটা ছিল ইনফিনিটি ডিস্টেন্স, আর এটা ছিল আর ডিস্টেন্স। তো এখানে আমরা নিলাম আর সমান ইনফিনিট থেকে আমরা আনলাম আর সমান আর ডিস্টেন্স। এই ম্যাথটা আমরা কালকের করেছি, বুঝছো? করে আমরা যেটা পেলাম, দেখো আমি এটা একটু মুছে ফেললাম এই জিনিসটারে। এখান থেকে আমরা যেটা পেয়েছিলাম, এই যে আর দূরত্বে জেড ই ইন্টু ই বাই আর স্কোয়ার, নিউক্লিয়াস থেকে আর দূরত্বে ইলেকট্রন স্থিতিশক্তি, যেটা হলো কাজ, সেটা হলো স্থিতিশক্তি, সেই এরকম একটা মান পেয়েছিলাম, এই যে এটা। এখন এটাকে আমরা সলভ করে কালকের এই সলিউশনটা দেখিয়েছিলাম কীভাবে হয়। সেখানে আমি একটা কথা বলছিলাম যে এই যে জেড, এটা হলো কনস্ট্যান্ট, ইটাও কনস্ট্যান্ট, ই হলো একটা ইলেকট্রনের শক্তি, এটা সবসময় কনস্ট্যান্ট। আর জেড হলো পারমাণবিক সংখ্যা, এটাও কনস্ট্যান্ট, বা পরমাণুর প্রোটনের সংখ্যা বলতে পারো। এই দুটো কনস্ট্যান্ট, এই দুটোকে আমরা বের করে আনতে পারি। তাহলে থাকে কি 1/r স্কোয়ার। এই 1/r স্কোয়ার, এই 1/r স্কোয়ার এটাকে লেখা যায় r টু দি পাওয়ার -2, সরি, r টু দি পাওয়ার -2, সেটাকে আমরা এই ফর্মুলা অনুসারে একটা মান পেয়েছি, এবং সেখানে পেয়েছিলাম বোধহয় -1/r। তো এইসব ক্যালকুলেশন করে আমরা ফাইনালি যেটা পেয়েছিলাম, ফর্মুলাটা কোত্থেকে আসছে? কোন ফর্মুলাটা বলো? ওই যে জাস্ট প্রিভিয়াস এর যে নিচেরটা, এইটা তুমি দেখতে পাচ্ছো আমার এই মাউস? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, এইটার কথা তুমি বলছো? হ্যাঁ এটার কথা বলছি। আচ্ছা, এটা আসলো, এটা হলো ইন্টিগ্রেশনের একটা সূত্র, এটা ইন্টিগ্রেশনের একটা সূত্র।
এখন এই সূত্রটা কীভাবে আসছে সেটা আমাদের এখন আপাতত জানার দরকার নেই। তুমি শুধু এই এক্স ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স সমান লেখা যায় এক্স, মানে এটা হলো এক্সের সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেট করতেছি, সেই ক্ষেত্রে তো এক্সের সাপেক্ষে যেহেতু করতেছি, এখানে যদি অন্য কিছু থাকতো সেটা কিন্তু এখানে কনস্ট্যান্ট থাকতো, সেটা আমরা বের করে আনতে পারতাম। তো এখানে এক্স, এক্সের পাওয়ার হলো 1, ইন্টিগ্রেশন সিস্টেম হলো এই যে পাওয়ার 1 তার সাথে 1 যোগ হইলো, আর যেটা হইলো পাওয়ার মোট সেটা দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। এখন এখানে যখন 1/r² থাকে সেটা লেখা যায় r⁻², এখানে হবে r⁻² প্লাস 1, আর এখানে হবে r⁻² প্লাস 1। তাহলে এই ফাইনালি আমরা পাবো -1/r, বুঝতে পারছো কথাটা? -1/r, আর এখানে কিন্তু z² থাকলো, তো আমরা কি পেলাম -z²/r, এটা পাইলাম স্থিতিশক্তি -z²/r, এটা আমি কালকে দেখিয়েছিলাম। এখন এখানে ধরো যদি এমন হয় এখানে এটা একটা নিউক্লিয়াস, এটা শক্তি স্তর। এখন এই শক্তি স্তরের যে কোনো শক্তি স্তরে একটা ইলেকট্রন, তার মোট শক্তি কী হবে? মোট শক্তি বলতে আমরা দুইটা জিনিস বুঝি, একটা হলো গতিশক্তি, একটা স্থিতিশক্তি। এই গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টি হবে মোট শক্তি। এখন আমরা একটা ইলেকট্রনের যে কোনো শক্তি স্তরের ওর মোট শক্তি নির্ণয় করতে চাই। তো মোট শক্তি ইকুয়াল টু আমরা জানি ইলেকট্রনের গতিশক্তি প্লাস ইলেকট্রনের স্থিতিশক্তি। এখন স্থিতিশক্তিটা আমরা বের করে নিয়েছি, তাই না? দেখো এই যে -z²/r, এটা স্থিতিশক্তি আমরা বের করে নিলাম একটু আগে, এটা গত ক্লাসে করেছিলাম, জাস্ট সেটা আমরা ব্যবহার করলাম। আর গতিশক্তি মানে কি? 12 mv², m হলো ইলেকট্রনের ভর, v হলো ইলেকট্রনের বেগ, এটা আমরা লিখতে পারি। এখন এখান থেকে এই কথাটা আমরা জানি, তোমাদের কি মনে আছে এটা? এটা কোত্থেকে পেয়েছিলাম? এটা কি তোমাদের মনে আছে? মনে পড়ে? কোথায় জন্য এটা বলছিলাম? জি স্যার, ইলেকট্রনের একটি স্থিতিশীল কক্ষপথে ঘূর্ণায়মান। আচ্ছা, হ্যাঁ, ওই যে ব্যাসার্ধ নির্ণয় করার ক্ষেত্রে আমরা এইটা পেয়েছিলাম, তাই না? জি স্যার। গত ক্লাস দেখবা ওখানে আছে। এখন v² সমান z²/mr, আমরা এই v² মানটা বসাবো, এই মানটা তো বসাই, দেখি কি হয়। ও আর একটা জিনিস, আর সমান আমরা এটাও জানি, এই যে আমি লিখলাম, তোমাদের হয়তো বা অনেকের একটু ভুলে যেতে পারো, সেই জন্য লিখলাম, এগুলো আমাদের লাগবে সবাই, আর এইটা ফাইনাল পাবো। আচ্ছা, এখন তোমরা একটু কাজ করো, নিজের একটু মান বসাও তো, এটা ক্যালকুলেশন করো। এখানে এই ক্যালকুলেশনটা তোমাদের জন্য রাখলাম, যে আমরা এখানে সমান সমান লিখতে পারি এই যে হাফ, আর এখানে m ইন্টু v² পরিবর্তে লেখবা হলো z² হলো mr, আর এখানে আসে -z²/r, এখানে এই m এবং m কাটা যায়, তো এখানে থাকে কি z²/2r মাইনাস z²/r ইজ ইকুয়াল টু, এখানে আমাদের লসক হলো 2r, তো এখানে হয় z², আর এখানে মাইনাস কি হবে 2z²। তাহলে আমরা ফাইনালি কি পাইলাম? মাইনাস z²/2r। ওকে, এটা পাইলাম আমরা en। এখন আমরা আর এর পরিবর্তে মান বসাই, -z² হলো 2, আর আর এর পরিবর্তে আমরা বসাবো এই মানটা, তো আর এর পরিবর্তে এটা বসাইলে উল্টে যায় না? তাহলে আমরা কি পাবো এখানে, যদি লিখি এখানে 4
পাই স্কোয়ার এম জেড এ স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু কী থাকে? আমাদের এই 2 আর এই 4 কাটে, এখানে 2 থাকে, আর কি কাটে বলো তো? আর কিছু কাটা যায়? উপরে থাকে কি থাকে? মাইনাস থাকে একটা, আর তারপর হলো 2 থাকে, তারপর হলো জেড স্কোয়ার। এখানে আরটা মান আমরা লিখিনি, 4 পাই স্কোয়ার গেল কই? উপরে থাকে -2 পাই স্কোয়ার, তারপর হলো এম জেড, এই জেড আর এই জেড স্কোয়ার, আর হবে e⁴, আর নিচে হলো এন স্কোয়ার এইচ স্কোয়ার। দেখো তো এইটা হয় কি না? এই যে এই মানটাই হলো এইটা, দেখো এই যে দেখলাম, এইটা হলো ইলেকট্রন যে শক্তি স্তরে থাকুক না কেন সেই শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি ইএন মোট শক্তি সমান এইটা লিখতে পারি। এখন এটা কি আসলে? পাই তো একটা ধ্রুব সংখ্যা, 3.14 লিখতে পারি। এম হইল ইলেকট্রনের ভর, জেড হইল, জেডটা কি জন্য বলো? জেড কি? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। হাইড্রোজেন যদি হয় জেড সমান কত হবে? 1। ওকে ফাইন, সবাই তো পারছো। আর এটা কি? ইলেকট্রনের চার্জ। গুড। এনটা কি? কোন শক্তি স্তরে? এটা হচ্ছে শক্তি স্তরের মান। এইচ হইল প্লাঙ্কের ধ্রুবক। জি স্যার। আমরা এটা কোন এককে নেব? সিজিএস না এসআই? তোমরা এই ইকুয়েশনটা একটু খাতায় লিখে রাখছো সবাই? খাতায় তো সবাই আছে। এরপরে কিন্তু অনেক প্রয়োগ আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ, আমাদের অনেক জায়গায় লাগবে এটা। ওকে, তাহলে আমরা দেখি পরবর্তী অংশে। আচ্ছা, তার আগে একটু তোমাদের কাজ করাই, কিছু কাজ না করালে হবে না। খাতাপত্র নাও সবাই, দেখো তোমরা ওই সমীকরণ দিয়ে হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের শক্তি বের করো তো, পারবে? প্রথম শক্তি স্তরের শক্তি এই যে মানটা এখানে তোমরা বের করবে, কি বলছি? হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের শক্তি আমি একটু বলে দেই। তখন প্রথম শক্তি স্তর যখন বের করবে তখন এর মান 1 হবে, এখানে এর মান 1 হবে। যেহেতু হাইড্রোজেন সেহেতু প্রোটন সংখ্যা 1, লিখলে 1। এটা এম হইল ইলেকট্রনের ভর 9.1 × 10⁻28 গ্রাম। ই ইজ ইকুয়াল টু কি? ইলেকট্রনের চার্জ ইএস ইউতে, কুলম না কিন্তু, কি হবে? 4.8 × 10⁻10 ইএসইউ, এই মানটা বসাবে। এই ছিল প্লাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻27 আর্ক সেকেন্ড, পাই 3.14। দ্রুত করো, কত আসে দেখো। প্রথম শক্তি স্তরের একটা মান শুধু বের করো। 2.17 into 10⁻11। 2.17 into 10⁻11 দেখি।
তোমার মান ঠিক আছে কিনা? 2.17 × 10⁻, বলো, ভয় পেও না, ঠিক আছে তো? আমি তোমাকে দেখাই minus 11. 2.17 × 10⁻11। এটা কি পাইলা বলো তো? আর্ক। তুমি এটাকে আর তুমি যদি জুলে নিতে চাও, আর 2.17 × 10⁻, কত হয় বলো জুলে নিলে? বলতে পারো? minus 18. -18 আর্ক, হ্যাঁ। minus 18. 1 জুল ইজ ইকুয়াল টু এত হবে জুল, না? এটা কেন লিখলাম? এখানে লিখতে পারি 1 জুল ইজ ইকুয়াল টু 10⁻7 আর্ক। এই কারণে আমরা এটা লিখলাম, ঠিক আছে? এত। এখন আমার এখানে যে এটা দেয়া আছে, যদি এটাকে আমরা লিখি 217, এখন তোমার মান অনুসারে এখানে 0 হবে, ইন্টু মানে 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে আসবে 21, তাহলে এটা হবে জুল। এই মান তোমাদের ক্যালকুলেশন ঠিক আছে, এই ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই মানটা আমরা সবগুলোকে একটা এসে নিছি, কারণ এটা কম্পেয়ার করতে চাই। তাই আমরা, তুমি যে মানটা বের করলে একদম সঠিক মান বের করেছো, এই যেটা, এটা প্রথম শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরের মান কত দেখো তো? দ্বিতীয় শক্তি স্তরের মান তুমি হিসাব করে দেখবে, এইটা। তৃতীয় শক্তি স্তরে এইটা, চতুর্থ শক্তি স্তরে এইটা, পঞ্চম শক্তি স্তরে এইটা। বলো তো শক্তির মান কি বাড়লো না কমলো? ওরে বাবা, এখন আসছে জন্য কে? এই তোমরা একটু এই দেখো, দেখি এখন কে আসলো। সাদাব, দেখি তো সাদাব কে। হ্যালো, আসসালামু আলাইকুম সাদাব। হ্যালো 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 সাদাব, হ্যালো হ্যালো সাদাব, সাদাব তোকে শুনতে পাচ্ছেন না নাকি? ও, এবার ঢুকে আবার লেফট করছে। স্যার লেফট হয়ে গেছে। বুঝলাম না, তাহলে কে? জি স্যার। হ্যাঁ স্যার ভয় পাইছে মনে হয়। না, ভয় পাও না, তাহলে ওর কি হলো বুঝলাম না কিছু। সাদাবটা কে? আমি তো চিনতে পারলাম না রে। ওকে, কি জানি ওটু এমনি এমনি ভিজিট করতে আসছে কিনা বুঝতেছি না। ওকে, দেখো তাহলে আমরা এই জুল, এখন তোমরা একটু আমাকে বলো যে প্রথম শক্তি স্তরে আমি যে মানটা পেলাম, দ্বিতীয় শক্তি স্তরে মানটা কি বেশি পেলাম না কম পেলাম? দেখি কে কি বলে। বেশি। বেশি পেলাম, কারণ এখানে আমরা মাইনাস সাইনটা বিবেচনা করে কথাটা বলবো। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পেলাম যত নিউক্লিয়াস থেকে আস্তে আস্তে দূরে যাচ্ছি, মানে শক্তি স্তর বাড়তেছে মানে দূরে যাচ্ছি, তত ইলেকট্রনের শক্তি বাড়তেছে। এইরকম বাড়তে বাড়তে যখন আমরা ইনফিনিট ডিস্টেন্সে যাব, তখন শক্তির মান হয়ে গেল 0। কথাটা বুঝতে পারছো? এবার কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই কথা বলো। স্যার আমি তো করছি, একটু আরেকবার বুঝিয়ে দিন। আর একবার স্যার একটু দেন না। আচ্ছা, আমি বলছি কি, তোমরা তো প্রথম শক্তি স্তরের শক্তিটা বের করলে, তাই না? সেই মানটাকে আমি, তোমরা যেভাবে করছো একদম একদম পারফেক্ট ছিল, তুমি সব এরকম আর্গে নিতে পারছো। যেহেতু আমার এই ফিগারটায় দেওয়া আছে জুল, সেই জন্য আমি একটু জুলে কনভার্ট করলাম। তোমরা আবার এই মানের সাথে ভাববা যে এটা কি হলো, আবার আমি পেলাম একটা এখানে আর একটা, সেই জন্য ওটাকে আমি আমার মানে কনভার্ট করলাম তোমাদের সামনে। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম শক্তি স্তরের শক্তি হলো এটা, দ্বিতীয় শক্তি স্তরের শক্তি হলো এটা, তৃতীয় শক্তি স্তরের শক্তি এটা। আমরা যদি মাইনাস সাইনটাকে বিবেচনা করি, তাহলে দেখতে পেলাম যে মাইনাস সাইন যুক্ত যত ফিগারটা বড় হয় তত এর মানটা কম হয়, মাইনাস সাইন যুক্ত ফিগার যত ছোট হয় তত মানটা বেশি হয়। তো ক্রমান্বয়ে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, মানে নিউক্লিয়াস থেকে আস্তে আস্তে দূরে যাচ্ছি, শক্তির মানটা আস্তে আস্তে বাড়তেছে। এরকম বাড়তে বাড়তে
যখন আমরা ইনফিনিট ডিস্টেন্সে পৌঁছলাম তখন কিন্তু শূন্য হয়ে গেল। সবাই কি বুঝছে এবার? জি স্যার বুঝেছি। জি স্যার। আচ্ছা, এর কারণ কি, এর বাস্তব কারণটা কি আমি এইটা একটু বলি। দেখো, এর যে বাস্তব কারণটা সেটা হলো, তুমি এটা একটা পরমাণু নাও, এর হলো নিউক্লিয়াস, এটা হলো প্রথম শক্তির স্তর, এটা হলো দ্বিতীয় শক্তির স্তর, এরকম শক্তির স্তর আস্তে আস্তে বাড়লো, এরকম এরকম বাড়তেছে, এরকম দূরে যাচ্ছি আমরা। এখন ইলেকট্রন যখন একদম এইখানে ছিল তখন প্রোটন আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ ছিল সবচেয়ে বেশি, কারণ বিপরীত চার্জের কারণে। আর একটা কথা মনে রাখবো আজকের থেকে, দুইটা অ্যাটম বা আয়ন যাই হোক না কেন, ওদের মধ্যে আকর্ষণ যত বেশি তত ওদের ভিতরের শক্তি তত বেশি মুক্ত হয়েছে, ভিতরের শক্তি তত কমে গেছে। সেই জন্য এখানে যেহেতু আকর্ষণ সবচেয়ে বেশি, ওদের ভিতরের শক্তি এই জন্য এখানে সবচেয়ে কম। আর যত আস্তে আস্তে দূরে যাচ্ছে আকর্ষণটা কমে যাচ্ছে এর দ্বারা, ফলে ভিতরের শক্তিটা আস্তে আস্তে বাড়তেছে। ভিতরের শক্তি বলতে স্থিতি শক্তি। তো এইটা করে করে এক সময় মাইনাস সাইন যুক্ত, এটা করে করে এক সময় সে মাইনাস দিয়ে কিন্তু কমতেছে, বাড়তেছে, -5, -4, -3, -2, -1, তারপর 0, এরকম করে করে এক সময় শূন্য হয়ে গেল। এই শূন্য মানে হলো এই জায়গাটায় তাদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, এবং এই আকর্ষণ বিকর্ষণ নাই যে অঞ্চল তাকে বলছি আমরা অসীম দূরত্ব। এবং অসীম দূরত্বে ইলেকট্রনের কত শক্তি কত তাইলে 0, এবং শক্তি স্তরের মধ্যে ইলেকট্রনের শক্তি হলো ঋণাত্মক, কারণ 0 থেকে যখন আকর্ষণের মধ্যে আসলো তখন ভিতরের শক্তিটা কমে গেল, ওর ছিলই 0, সেখান থেকে আরও কমে গেল, তাহলে মাইনাস হয়ে যাবে। সেই জন্য এটা কিন্তু ইলেকট্রনের শক্তি সবসময় আমরা ঋণাত্মক হিসাবে চিহ্নিত করি। কারো কোনো কোশ্চেন? এখানে কারোর কোনো কোশ্চেন আছে? ইলেকট্রনের যে ঋণাত্মক একজন বলো, একজন শক্তি, হ্যাঁ ঋণাত্মক বলো, শুনতে পাচ্ছি না, কে বলছো তুমি? হ্যালো, তুমি কে বলছো? হ্যালো হ্যালো, তোমার কথা আমি শুনতে পাইনি, আবার বলো। আপনি যে বললেন ঋণাত্মক শক্তি বললেন না? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যালো, আমরা ইলেকট্রনের চার্জকে ঋণাত্মক ধরি না, কেন ধরি তার ব্যাখ্যা এটা। এখানে ঋণাত্মক তো শুধু একটা প্রতীক। হ্যাঁ, আবার বলো। কিন্তু এখানে কম ধরছি, নেগেটিভকে যে আমরা কম ধরছি, যে ধনাত্মক সংখ্যা থেকে কম, ইলেকট্রনের নেগেটিভ তো ঠিক সেরকম, সেই সেন্সে। এই ঋণাত্মক মানে বোঝাচ্ছে তার চার্জের প্রকৃতি। তুমি অন্যভাবে যদি ধরো যে যখন শক্তি মুক্ত হয় তখন আমরা এই যে শক্তি মুক্ত হওয়াকে আমরা প্রকাশ করি ডেলেজ দ্বারা বা একটা পরিবর্তন দ্বারা, সেটা হলো সেটা কি মাইনাস হয়, তাই না? এখানেও প্রোটন আর ইলেকট্রনের মধ্যে যখন শক্তিটা আকর্ষণ হইলো, শক্তিটা ছেড়ে দিল, সেটাও তো মাইনাস হবে, তাই না? হ্যাঁ, কি বুঝতে পারছো কথাটা? হুম, আর ম্যাথমেটিক্যালি তো আমরা দেখলাম এই জিনিসটা মাইনাস হয় কেন। হ্যাঁ। আর কোনো কোশ্চেন? কিন্তু এসব ক্ষেত্রে, হ্যাঁ বলো। এসব ক্ষেত্রে মাইনাস হলে শক্তির শোষণ ঘটবে না? এসব ক্ষেত্রে মাইনাস হলে শক্তির শোষণ ঘটবে না, কারণ আচ্ছা শোনো, এখানে শক্তির ঘাটতি তৈরি হবে। যে শোনো, এই শক্তি শোষণ এই কনসেপ্ট একদম ক্লিয়ার করে যাবো, সামনে এর ব্যবহার অনেক পাবো, অনেক, এবং এখানে একটা তালগোল পাই বসে থাকবো। মানে শক্তির শোষণ, যেটা শক্তির শোষণ, যে কোনো শক্তি যখন শক্তি শোষণ করলো তার কিন্তু ভিতরের শক্তিটা বেড়ে গেল, তাই না? কি বলো? হ্যাঁ, ভিতরের শক্তি যখন বাড়লো তখন তার ডেলেসের মানটা হলো কিন্তু পজিটিভ। বুঝতে পারছো কথাটা? হ্যাঁ।
ডেল এর মান পজিটিভ। আর যখন কোনো একটা বস্তু কণা যখন সে শক্তিটা ছেড়ে দেয়, উৎপন্ন করে, ভিতরের শক্তিটা কিন্তু কমে যায়। এই কমে যাওয়ার কারণে তো সে ছেড়ে দেয়, তখন সেটা হবে, বলো কি হবে? ঋণাত্মক, নেগেটিভ। ডেল এর মান নেগেটিভ হয় না যখন শক্তিটা মুক্ত হয়? তুমি কি বুঝতে পারছো কথাটা? হ্যাঁ। হ্যাঁ 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 আচ্ছা, এখন বলো। হ্যাঁ পেরেছি। এখন তুমি একটু আমার পেরেছি। এখানে যখন কথাটা আসছে আর একটু ক্লিয়ার করে যাই, তাহলে তোমার পরে আরো সুবিধা হবে। ধরো একটা ইলেকট্রন এখানে আছে, এই ইলেকট্রনটা এখান থেকে এই শক্তি স্তর থেকে এখানে আসলো কিন্তু এই শক্তির মান কি ধনাত্মক না ঋণাত্মক? হ্যাঁ এই শক্তির মান কি ধনাত্মক না ঋণাত্মক? ইলেকট্রনটা কিন্তু ছিল এই শক্তি স্তরে, এই যে এখানে এখানে এখানে, এটা আসলো এখানে, হ্যাঁ ডিরেকশন ধনাত্মক। এরকম ডিরেকশনটা। এই শক্তির মানটা কি ধনাত্মক না ঋণাত্মক? বলো। স্যার এখানে শক্তি কি বিকিরণ করবে না? শক্তি বিকিরণ, এক্স্যাক্টলি, শক্তি বিকিরণ করবে। শক্তি বিকিরণ করবে। দেখো এখন বেশি শক্তি থেকে, এখানে বেশি শক্তি থেকে কম শক্তির শক্তি স্তরে আসলো, তো ওর ছিল বেশি, হয়ে গেল কম। তো কম হইলো মানে কি? তাহলে কিছু শক্তি সে ছেড়ে দিয়েছে, মানে কিছু শক্তি যে বিকিরণ করেছে, কিছু শক্তি উৎপন্ন করেছে। তাহলে এখানে মানটা কি হবে? ধনাত্মক। সেটা ধনাত্মক হয়। ধনাত্মক, একদম ঠিক, ধনাত্মক। মানে হলো যখন কোনো ইলেকট্রন উচ্চ শক্তি, ধনাত্মক। যখন কোনো ইলেকট্রন উচ্চ শক্তির স্তর থেকে নিম্ন শক্তির স্তরে আসবে, তখন তার মান হবে ধনাত্মক। এখন যদি উল্টাটা হতো, ধরো ইলেকট্রনটা এখানে ছিল, এখানে, এখান থেকে সে এখানে গেল এই শক্তি স্তরে, তখন কি হবে? কম শক্তি ছিল, সে বেশি শক্তির জায়গায় গেল, তাহলে এই যে বেশি শক্তির জায়গায় শোষণ করবে শক্তি। যেটুকু শক্তি দরকার সেটুকু সে শোষণ করে নেবে। তাহলে শোষণ করা না মানে কি? ডেলেইসের মানটা কি হবে, বা তাপ শক্তির পরিবর্তন কি হবে? ঋণাত্মক। ঋণাত্মক। সবাই কি বুঝছো কথাটা এবার? মাইনাস। না না মাইনাস না, সরি, উল্টো বলছো তো। ওর তো শক্তি শোষণ করলো, তাই না? আমি কি উল্টো বলে ফেলছি? এটা কি বললাম আমি? এটা হলো ডেলের মান হবে শক্তি হবে ঋণাত্মক। জি স্যার। এখানে ডেলের মান হবে ধনাত্মক, শক্তি হবে ঋণাত্মক। হ্যাঁ হ্যাঁ, এখানে 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 ডেলেসটা ছিল হলো এক্ষেত্রে ডেলেসটা ছিল তোমার কি, সে উৎপন্ন করছে, এটা নেগেটিভ ছিল। আর এক্ষেত্রে ডেলেসটা হবে কি, ধনাত্মক, পজিটিভ। পজিটিভ। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের অংশে যাই। এটুকু সবার তো ক্লিয়ার হয়েছে? স্যার। বলো। স্যার হ্যাঁ, স্যার আকর্ষণ যখন বেশি হবে তখন ভিতরের শক্তি কম হবে। ভিতরের শক্তি ছেড়ে দেবে। দুই দিকেই ব্যাখ্যা করতে পারো। ভিতরের শক্তি যত কমে যাবে তত তাদের মধ্যে আকর্ষণ বাড়বে। এটা বাস্তবে আমরা বুঝতে পারি। ধরো যার ভিতরের শক্তি কম, সেই তো অন্যের উপর বেশি নির্ভরশীল হবে, অন্যের সাথে বন্ডিং করতে চাবে। মানে তার ভিতরের শক্তি কম হইলে তার আকর্ষণ বেশি হচ্ছে। উল্টোভাবে বলো, আকর্ষণ যত বেশি তত তার ভিতরের শক্তি কম। তত আরেকটা জিনিস মনে জি রাখবা। স্যার। স্যার তার মানে হচ্ছে, বলো। মানে ইলেকট্রনটা যত বেশি দূরে যাচ্ছে, অর্থাৎ E1 থেকে যখন E5 এ যাচ্ছে তখন ভিতরের শক্তিটা কি বৃদ্ধি পাচ্ছে? হ্যাঁ, ভিতরের শক্তি বাড়ছে। আরেকটা জিনিস মনে রাখবা, যত ভিতরের শক্তি বাড়বে তত ওর অবস্থাটা তত আনস্টেবল হবে, অস্থিতিশীল হবে। যত ভিতরের শক্তি কম তত ও বেশি স্থিতিশীল। সে কারণে ইলেকট্রন যখন এখানে থাকে সেটা হবে কম স্থিতিশীল। যত ভিতরের দিকে আসতেছে ওর শক্তি কমে যাচ্ছে, তত ওটা বেশি স্থিতিশীল হচ্ছে। আর তাহলে বাইরের ইলেকট্রনগুলো কম স্থিতিশীল, এই জন্য যখন বিক্রিয়া করে, এটা যেহেতু কম স্থিতিশীল, এই ইলেকট্রনগুলো সে সহজে এখান থেকে ট্রান্সফার করতে পারে, সে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। সবাই কি কথাগুলো বুঝতে পারছো আমার? কোনো কোশ্চেন আছে কিনা দেখো। যে কথা বলছি, যত শক্তি কম তত বেশি স্টেবল, যত শক্তি বেশি তত কম স্টেবল, ততই সে অন্যের সাথে বিক্রিয়া করতে চাবে। যার স্টেবিলিটি যত কম সে তত বেশি সক্রিয়, সে অন্যের সাথে বিক্রিয়া করবে। বলো এখন, বলো।
কি কোশ্চেন নাই আর? যদি না থাকে তাহলে স্যার আমরা হ্যালো হ্যাঁ বলো, শুনছি আমি। স্যার হুম শক্তি বাড়লে কি ইলেকট্রনের গতি শক্তি বাড়বে তো না? শক্তি বলো। ইলেকট্রনের গতি শক্তি বাড়বে। ইলেকট্রনের গতি শক্তি বাড়বে। ইলেকট্রন যত শক্তি কম, না, ইলেকট্রনটা যত বেশি শক্তি পাবে তাহলে কি তার গতি শক্তি বাড়বে? হ্যাঁ, যত যত তার তার গতিশক্তি মানে এটা নির্ভর করে তো ইলেকট্রনের ভর তো সমান তার ভেলোসিটির উপর। যত তার বেগ বেশি হবে তত তার গতিশক্তি বাড়বে। তাহলে হ্যাঁ, ভালো কোশ্চেন করছো। আচ্ছা বলো তাহলে তুমি, একটা ইলেকট্রন এখানে আছে, তার যা গতিশক্তি, যদি ইলেকট্রনটা এখান থেকে এখানে আসে, গতিশক্তি বাড়বে না কমবে? হ্যাঁ, কমবে। গতিশক্তি বাড়বে, স্থিতিশক্তি কমবে। স্থিতিশক্তি যত দূরে যাওয়া যাবে আচ্ছা তত স্থিতিশক্তি বাড়বে, হ্যাঁ। গতিশক্তি কমবে। যত সে ভিতরের দিকে আসবে তত তার গতিশক্তি বাড়বে। তোমরা এই যে ও গতিশক্তি, আচ্ছা যদি ধরো গতিশক্তি কাইনেটিক এনার্জি সমান আমরা লিখি হাফ এমভিএ স্কোয়ার, হাফ এমভিএ স্কোয়ার। এই অংশটা ধ্রুব সংখ্যা, এটা নিয়ে কোনো কথা নাই, ভি এর উপর নির্ভর করতেছে গতিশক্তি। এখন ইলেকট্রন যত নিউক্লিয়াসের কাছে আসবে তত কিন্তু ওর ঘূর্ণনের গতিটা অনেক বেড়ে যাবে, কারণ আকর্ষণের কারণে, তাই না? কি বাড়বে না বলো? অনেক বেড়ে যাবে, অনেক ভেলোসিটি অনেক বেড়ে যাবে ওই আকর্ষণের কারণে। ওর উপর ওর দুইটা কাজ করবে। ওর যেমন কাছের দিকে আকর্ষণ বাড়বে, কেন্দ্রমুখী বল, কিন্তু বিমুখী বলও বাড়বে, কারণ ওই নির্দিষ্ট বৃত্তাকার পথে যদি ঘুরতেছে দুইটা বলই বাড়বে। আর এই দুইটা বল বাড়ার কারণে তার উপর তার বেগটাও অনেক গুণই বেড়ে যাবে, সেজন্য গতিশক্তিও বাড়বে। তো আমরা বলতে পারি ইলেকট্রন যত নিউক্লিয়াসের দিকে যাবে তত তার গতিশক্তি বাড়বে, স্থিতিশক্তি কমবে। আর যত সে দূরে যাবে তত তার স্থিতিশক্তি বাড়বে, গতিশক্তি কমবে। সবাই কি বুঝছো কথাটা? স্যার প্রত্যেকটা কক্ষপথের মোট শক্তি যেটা ওইটা একই কিন্তু থাকে। স্যার কোন ধরনের ইলেকট্রন তাহলে? বলো, হ্যাঁ শুনতেছি, বলো। স্যার প্রত্যেকটা কক্ষপথের যে মোট শক্তি ওইটা তো একই থাকবে, শুধুমাত্র কক্ষপথের নিম্ন থেকে উচ্চতে গেলে বা উচ্চ থেকে নিম্নতে আসলে গতিশক্তি আর স্থিতিশক্তিটা চেঞ্জ হবে। ঠিক। আরেকটা কথা বলছিলাম, তোমাদের হয়তো মনে আছে সবাই, যে শক্তি স্তরের শক্তি বলতে কিছু নেই। মূলত শক্তি স্তরের শক্তি মানে ইলেকট্রনের শক্তি। ইলেকট্রনটা যে শক্তি স্তরে থাকে সেই শক্তি স্তরের ইলেকট্রনের যে শক্তি সেটাই বোঝাচ্ছে ওই শক্তি স্তরের শক্তি। আমার কথাটা বুঝতে পারছো? জি স্যার। একটা তরঙ্গের মতো হ্যাঁ বলো। কিন্তু এক্ষেত্রে ভিতরের শক্তি স্তরের ইলেকট্রন গুলো বেশি স্থিতিশীল না বাইরের শক্তি স্তরের ইলেকট্রন গুলো তুলনামূলক বেশি স্থিতিশীল? আচ্ছা তুমি বলো, যত ভিতরের দিকে যাচ্ছে তত ইলেকট্রনের শক্তিটা কমে যাচ্ছে। তো ইলেকট্রনের শক্তি যত কমে যাবে তত সেটা কি বেশি স্থিতিশীল হবে না কম স্থিতিশীল বলো? শক্তি কমলে স্থিতিশীল বেশি হবে। তাহলে কি হবে? তোমার কোশ্চেন অ্যান্সার কি হবে তাহলে? কমবে। আবার কিন্তু আবার এই না ইলেকট্রনের ঠিক করে বলো, ঠিক করে বলো, তুমি উল্টো করে বলছো। কিন্তু ইলেকট্রনের যত ভিতরের দিকে যাচ্ছে তত ইলেকট্রনের শক্তি কমে যাচ্ছে, আর শক্তি কমে গেলে তার স্থিতিশীলতা বাড়ে না কমে? স্থিতিশীলতা কমে, মানে শক্তি বাড়লে স্থিতিশীলতা কমে। তা আমি বলছি ইলেকট্রনটা যত নিউক্লিয়াসের দিকে যাচ্ছে তত তার শক্তি কমে যাচ্ছে, বাড়বে। আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে। তুমি এতক্ষণ উল্টো বলছিলে। আচ্ছা ঠিক আছে তাহলে, না আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, নাই কোনো কোশ্চেন? আচ্ছা তোমরা দুজনেই কোশ্চেন করতেছো, অন্যরা তো চুপচাপ বসে আছে। এই তোমার নাম কি? হ্যালো হ্যালো, আমার নাম হ্যাঁ হ্যাঁ প্রথম। ও প্রথম, আচ্ছা তুমি নালন্দার না? জি আচ্ছা ঠিক আছে, ভালো। যাক, অন্যরাও কোশ্চেন করো, যদি তোমাদের কোনো কনসেপ্টে সমস্যা হয় সেটা কোশ্চেন করে একদম ক্লিয়ার করে নিও। দেখো এই জায়গাগুলো বুঝলে তোমাদের সামনে দেখবা যে তোমাদের অনেক সহজ হয়ে গেছে। আর এইসব জায়গাটা ঘাপলা নিয়ে থাকলে তখন দেখবা যে একটা মানে
আর একটা কনফিউজ হয়ে যাব অনেক কিছুতে। ওকে, তাহলে আমরা যাই নেক্সট স্লাইডে। এনতম কক্ষ প্রথম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের শক্তির সম্পর্ক। প্রথম কক্ষে ইলেকট্রনের শক্তি আমরা বের করেছি, কিন্তু এটা এই যে এই সমীকরণে আমি শুধু এখানে লিখছি এন এর পরিবর্তে 1, আর কিছু করিনি আমি। আর এনতম কক্ষে ইলেকট্রনের শক্তি মানে একটা ভালো সম্পর্ক এখান দিয়ে পাবে তোমরা। এখানে এনতম কক্ষে এইটা, এখন ভাগ করি একটা দিয়ে একটা। আচ্ছা, ওটা তোমাদের একটু কাজ ছিল, আচ্ছা তোমরা একটু করতে পারবে? এই যে প্রথম কক্ষ E1 এবং এনতম কক্ষ EN, তাহলে এখান থেকে যদি তুমি লেখো E1 বাই EN সমান কি হবে, লেখো তো একটু। nx স্কয়ার। এন স্কোয়ার, কে বলছো তুমি? এই এন স্কোয়ার বলছো কে? স্যার প্রকৃতি। প্রকৃতি তুমি কোথার? স্যার যে স্যার কিনে যে আমার বাবা বিমল চন্দ্র ঈশ্বর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মাগুরা। আচ্ছা জি ঠিক আছে, আচ্ছা তো এই তুমি ভালো বলছো, ভালোই তো বলছো। তাহলে তুমি তাহলে E1 বাই EN ইজ ইকুয়াল টু এন স্কোয়ার পাইলাম। আচ্ছা, এখান থেকে কি পাবে? আমি এখান থেকে যদি EN লিখি, EN সমান কি পাবো? E1 বাই এন স্কোয়ার, তাই না? E1 বাই এন স্কোয়ার, এর মানেটা কি? কার শক্তি বেশি? এটা কিন্তু আচ্ছা, এই হিসাবে এখানে কিন্তু ওই মাইনাস সাইনগুলো কাটা গেছে, বুঝছো? এই যে মাইনাস সাইন কম্পেয়ার করতে গিয়ে, যে কারণে এখানে মানের একটা ব্যাপার রয়েছে, এখানে মাইনাস সাইন কিন্তু ব্যাপারটা চিন্তা করতে হবে। এখানে তোমরা আবার তাল গোল ফাঁকাই ফেলে বলো, এখানে মান, এখানে মনে হচ্ছে যে E1 এর শক্তি বড় আর EN এর শক্তি কম, কারণ এই বড় শক্তিটাকে যদি আমরা এন স্কোয়ার মানে ধরো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, যদি আমি দ্বিতীয় শক্তি স্তরের কথা বলি, তাহলে আমরা এখানে পাই হলো E2 সমান পাবো আমরা E1 প্রথম শক্তি স্তর বাই এখানে হবে যেহেতু 2, এখানে 2 স্কোয়ার মানে 4, এরকম পাই। তো এটা বোঝা যাচ্ছে না যে এটার শক্তি বেশি, তাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে E2 মানে কম হবে। কিন্তু এভাবে চিন্তা না করে এটা কিন্তু মাইনাস সাইন যুক্ত, বুঝতে পারছো কথাটা? এখানে মাইনাস সাইন যুক্ত, তুমি এটাকে এভাবে যদি লেখো, এখান থেকে টার্মটা যদি এভাবে লেখো EN, আর এই প্রথম শক্তি স্তরের শক্তি তো একটা ধ্রুব সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি ধরো সমান, আর তুমি যদি এখানে মাইনাস সাইন ধরো এন স্কোয়ার, এভাবে লেখা যায়। মূলত সমীকরণটা এভাবে দাঁড়ায়। বলো তো এখন কি সম্পর্কটা দাঁড়ালো? এন এর মান বাড়লে EN এর মান বাড়ে না কমে? আমি একটা মান করে বলছি, আমি একটা মান দেখাইয়া বলছি EN সমানুপাতিক, আমরা দ্বিতীয় শক্তি স্তরের কথাই বলি, তাহলে আমরা দ্বিতীয় শক্তি স্তর পাবো কত? এখানে 4 পাবো, তাই না? এখানে 4 পাবো দ্বিতীয় শক্তি স্তর এখানে, আর তো এই একটা মান পেলাম। আর যদি আমরা তৃতীয় শক্তি স্তর বলি, ওইটা হলো সরি, এটা দ্বিতীয় শক্তি স্তর, আমরা তৃতীয় শক্তি স্তরে বলি, তাহলে আমরা লিখতে পারি -1/9। এই দুইটার মধ্যে কোন মানটা বড়? এই কোন মানটা বড়? -1/4। এটা হলো -1/4, -1/4 বড়। আচ্ছা, -1/4 এ কত হয়?
মাইনাস 0.25, তাই না? এইটা হয় মাইনাস 0.25। আর এখানে কত আছে একটু বলো তো? এই 1কে 9 দিয়ে 0.11 হ্যাঁ মাইনাস 0.11 11 বলো তো, এই দুটোর মধ্যে কোনটা বড়? এইটা এবং এইটা, এই দুটোর মধ্যে কোনটা বড়? 25 ঠিক করে বলো, মাইনাস আছে কিন্তু। মাইনাস 0.11 বড়। মাইনাস 0.11 এটা বড় না? তোমরা এটা তো শিখছো না? এই যে জি 0, স্যার। এটা -1, এটা -2, এটা -3, আর এদিকে তো +1 +2। তো এই যে -1 আর এই -2 এর মধ্যে -1টা বড় না? যত জিরোর কাছাকাছি যাবে ততই তো এর মানটা বড় হয়। তো এখানে -0.11 আর -0.25, তো এর চেয়ে এইটা তো জিরোর কাছাকাছি, তো এইটা বড় হবে না? সবাই কি বুঝছো কথাটা? জি স্যার, বুঝছি। সেই জন্য E3 জি স্যার। E3 বড় হবে, তাই না? E3 এর শক্তি E2 এর চেয়ে E3 এর শক্তি বড়, এই কথাটাই আমি বলছি এখানে। আচ্ছা ঠিক আছে, দেখি পরে। এই যে এই সম্পর্কটা বোঝানোর জন্য আমি এত সব কথা বললাম যে n সমানুপাতিক -1/n²। এখানে এই যে এই কথা আমি যা বলছি সেই কথাই এখানে লেখা আছে। এটা এখন তোমরা পারবে নিজেরাই। বলো, এর ব্যাখ্যা দাও আমাকে। পরমাণুতে ইলেকট্রনের শক্তি ঋণাত্মক কেন? কে ব্যাখ্যা দিবে? তাড়াতাড়ি বলো। পরমাণুতে ইলেকট্রনের শক্তি ঋণাত্মক কেন? এই অন্যরা কি আছে না ঘুমিয়ে পড়ছে? স্যার এটা জানি না, বুঝায় বলে দেন। ও বাবা, এতক্ষণ পরে। স্যার কারণ পরমাণুতে ইলেকট্রন থাকতে হলে ইলেকট্রনকে শক্তি বিকিরণ করতে হয়। আচ্ছা, ভালোই বলছো, কাছাকাছি গেছে। আর কে বলছো বুঝাই দেন? এই কে বলছো? আমি অন্বিতা স্যার। অন্বিতা, আচ্ছা ভালো বলছো। ও না স্যার, না বুঝিয়ে দেন, অন্যজন বলেছে। ও সে কে? বুঝিয়ে দেন, আমি বলেছি স্যার, আয়েশা মালিহা। ও আয়েশা মালিয়া। হ্যাঁ, আয়েশা মালিয়ার ভয়েসটা ভালো আছে, একটু মাঝে মাঝে কথা বললে বুঝি যে আছে কেউ। আর আয়েশা মালিয়া চুপচাপ থাকলে তো মনে হয় যে কেউই নাই। আচ্ছা ঠিক আছে, বুঝাই দেবো। আর কারোর কোনো কথা? না স্যার। এই এখানে আরো অনেক আছে, তোমরা একটু কথাটা বলো। স্যার, রাদারফোর্ডের যে একটা পরীক্ষা ছিল, হিলিয়াম, মানে হিলিয়াম না স্যার, ওই যে রশ্মি ফেলে, সেটা দিয়ে স্যার প্রমাণ করা যায় না? না 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 না, সেটা দিয়ে যাবে না। আমি এই যাবৎকালে এই কথাগুলো বহুবার বলছি, বহুবার। এটা তোমরা অনেকবার শুনছো, এই জন্য বলছিলাম যে তোমরা হয়তো পারবে, হয়তো অনেকে বুঝে ফেলছো, কিন্তু বলতে পারছো না বা বলতে চাচ্ছ না। এই ইলেকট্রনটা এখানে আছে, এখানে এটা হলো আর এর মান হলো এখানে ইনফিনিট ডিস্টেন্সে আছে। আচ্ছা এখন বলো তো, এখানে ইলেকট্রনের শক্তি কত? দেখাইছি কিন্তু আজকেরই। এখানে ইলেকট্রনের শক্তি কত? 0। এইটি তো দেখাইছি না? ওই যে তোমরা প্রথম শক্তি স্তরের শক্তি বের করলে আস্তে আস্তে উপর দিকে উঠতে উঠতে কোথায় গেলে? ইনফিনিট ডিস্টেন্স দেখলে কি এটা 0 হয়ে গেছে। তো এখানে 0। তুমি এই ইলেকট্রনটাকে আনো এদিকে। আনো মানে কি? পরমাণুর আকর্ষণের মধ্যে আনতেছো। যখন আকর্ষণ হবে তখন কি শক্তি ছেড়ে দেবে। এটা কিন্তু 0 ছিল, তাহলে শক্তি যখন ছেড়ে দেবে তখন কি হবে? এই শক্তি ছাড়তে ছাড়তে এখানে সে আসলো, পরমাণুর মধ্যে আসলো। পরমাণুর মধ্যে যে কোনো জায়গায় এই শক্তি স্তর হতে পারে, এই শক্তি স্তর হতে পারে। তো ওখানে তার ছিল 0, সেখান থেকে শক্তি ছেড়ে দিল। ছেড়ে দিয়ে যখন পরমাণুর মধ্যে আসলো তখন তার কি হলো? ঋণাত্মক হয়ে যাবে। ঋণাত্মক। আচ্ছা, তখন ঋণাত্মক হয়ে গেল। আচ্ছা, এই যে ঋণাত্মক, এই জন্যই
পরমাণুর মধ্যে যে কোনো ইলেকট্রনের শক্তি ঋণাত্মক। সবাই কি বুঝছো কথাটা? এই মালিহা, আয়েশা মালিহা, আয়েশা জি মালিহা, স্যার। ক্লিয়ার বুঝতে পারছো এবার? হ্যাঁ বুঝেছি স্যার। আচ্ছা, স্যার আমাকে একটু বুঝাবেন আরেকবার। আরেকবার বুঝাবো। তুমি কে বলছো? স্যার ঋষভ। রিশাদ। আচ্ছা, রিশাদ জন্য কোন কলেজ? রিশাদ স্যার মডেল। রেসিডেন্সিয়াল। জি স্যার। তুমি কি রিশাদ আজকের আসছো না? না স্যার, দুইটা ক্লাস করছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ রিশাদ, মনে মনে আছে, তোমার আম্মু ফোন করছিল। আচ্ছা শোনো রিশাদ, আমি বলছি আমরা এর আগে একটা ফিগার দেখিয়েছিলাম তোমাদের, কিন্তু এরকমই। এই যে দেখো, আমি আবার একটু যাই যদি সেখানে, এই যে sorry, এই যে এখানে আমি বলছিলাম যে ইলেকট্রন যখন এই প্রথম শক্তি স্তরে থাকলো এই জায়গাটায়, তখন তার শক্তিটা তো এইটা। যখন দ্বিতীয় শক্তি স্তরে গেল তখন শক্তিটা এই। এখানে যা তার চেয়ে কিন্তু একটু বাড়লো না, মানে মাইনাসটা বাড়লো, মাইনাস সাইন যুক্ত হিসাবে আমরা চিন্তা করতে পারি, বাড়লো। এখানে আরও বাড়লো, আরও বাড়লো, মানে বাড়া মানে কি জিরোর দিকে যাচ্ছে। এখানে আরও বাড়লো, এটা মাইনাস সাইন যুক্ত কিন্তু। এরপর ধরো -50, -40, মাইনাস ধরো 20, -10, তারপর কি একসময় জিরো হয়ে যাবে, হবে না? তো এই যে জিরো মানে কি, এটা হলো অসীম দূরত্বে ইলেকট্রনের শক্তি জিরো। তুমি বিপরীত ঘটনা ঘটাও, এই ইলেকট্রনটাকে আস্তে আস্তে এই পরমাণু দিকে আনো, এদিকে। যখন এদিকে আনবে তখন কি হবে? এর ছিল শূন্য, তোমার 1 টাকাও নাই, তোমার কাছে 1 টাকাও নাই। তুমি সেখান থেকে একটা কিছু কিনলা, তখন তোমার কি হবে? তোমার কয় টাকা থাকবে ঋষাদ? তোমার কাছে 1 টাকাও ছিল না, তুমি বাজার থেকে 100 টাকার একটা জিনিস কিনলে, এখন তাহলে তোমার কাছে কয় টাকা রইল ঋষাদ? হ্যাঁ ঋষাদ, স্যার কাটে কাটে যাচ্ছে। হ্যাঁ কি কি বুঝি না, আবার বলো। স্যার তোমার তোমার যদি 100 টাকার জিনিস কিনতে হয়, কেটে যাচ্ছে স্যার। কি যাচ্ছে, কি যাচ্ছে আবার বলো। হ্যালো, আচ্ছা তাহলে তোমার কাছে যদি 0 টাকা থাকে, সেখানে তুমি যে 100 টাকার জিনিস করো, আমি বুঝি নাই কথাটা। হ্যালো, হ্যালো, স্যার ও আপনার কথা শুনতে পাচ্ছে না, ওর কাছে কেটে কেটে যাচ্ছে। ও আচ্ছা, ওর কাছে কেটে কেটে যাচ্ছে না? ও কেটে কেটে যাচ্ছে কেন? স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। জি স্যার। তুমি কথা শুনতে পাচ্ছ? স্যার বুঝতেছি না স্যার, একবার বলুন। আচ্ছা, তোমার তোমার ওই যে তুমি কি জি মোবাইলে, স্যার বুঝতেছি। তুমি কি মোবাইলে ক্লাস করো না এসে ল্যাপটপে করো? ঋষাদ, তোমার বোধহয় নেটের লাইনটা আর একটু ঠিক করতে হবে, আর একটু যদি স্পিড, জি স্যার। নেটের লাইনটা একটু ঠিক করো, আমার মনে হয় ওই কারণে ডিস্টার্ব হচ্ছে তোমার। ঠিক আছে, আমি যে কথাটা বলছি যে একটা ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তরে থাকে, তখন আমরা একটা প্রথম শক্তি স্তরে একটা মান বের করলাম। যখন আস্তে আস্তে উচ্চ শক্তি স্তরের দিকে যাচ্ছি, E2, E3, E4, E5, তখন এর মানটা আস্তে আস্তে বাড়তেছে, মানে মাইনাস চিহ্নযুক্ত মানটা যেটা, এইটা চিন্তা করি, তখন মানটা আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে বাড়তে একসময় গিয়ে শূন্য হলো। বিপরীত যদি কথা চিন্তা করি, এখানে অসীম দূরত্বে ইলেকট্রনের মান শূন্য, যখন সে পরমাণুর দিকে আসছে, তখন শূন্য থেকে যখন নিচের শূন্য আসে, সেখান থেকে সে আরও শক্তি হারালো নিচ থেকে, তাহলে ওর শক্তিটা কি ঋণাত্মক হয়ে গেল না? ওর ঋণী হয়ে গেল, সেই জন্য ওর পরমাণুর মধ্যে শক্তি হলো ঋণাত্মক। ওকে, জি স্যার আমি বুঝছি। আচ্ছা, কিন্তু ওর শক্তি হারালে ওর চার্জ তো কি পরিমাণে থাকবে? একই পরিমাণে থাকবে? না এটা তো নির্ভর করবে সে কোন শক্তি স্তর আছে তার উপর।
ইলেকট্রনের শক্তি নির্ভর করে সে মানে কোন সেক্ষেত্রে শক্তি- না, ইলেকট্রনের শক্তি কমলে তার চার্জটাও তো সেই অনুপাতেই হবে। না, ইলেকট্রনের চার্জ বলতে সেটা একটা ভিন্ন জিনিস। একটা ইলেকট্রনের চার্জ সেটা ভিন্ন জিনিস, কিন্তু সেটা তো কনস্ট্যান্ট। কিন্তু ওই ইলেকট্রন যখন পরমাণুর ক্ষেত্রে চিন্তা করবা যে ওর শক্তির কথা, চার্জ আর শক্তি কিন্তু ভিন্ন জিনিস, ঠিক আছে? হুম, তো যখন যে শক্তিটা কি শক্তি, আকর্ষণ শক্তি? আকর্ষণ শক্তির না, ওই শক্তিটা হলো ইলেকট্রনের মধ্যস্থ শক্তি, আকর্ষণের উপর নির্ভর করতেছে। আকর্ষণের যে একটা আপেক্ষিক মান, যে আকর্ষণ বেশি বা কম, এই বেশি বা কমের উপর ভিত্তি করে ওর ভিতরের শক্তিটা কমবে বা বাড়বে। যদি আকর্ষণ বাড়ে, নিউক্লিয়াসের কাছে যায়, তখন ভিতরের শক্তিটা কমে যাবে। আর যখন আকর্ষণ কম, তখন ওর ভিতরের শক্তি বাড়বে। এটা নির্ভর করবে আকর্ষণের উপর। আচ্ছা, আমরা ঋণাত্মক মানটা তাহলে বুঝতে পারলাম সবাই, না? তাহলে আমরা একটু দেখি আর একটা জিনিস। জি স্যার। দেখো, এটা আমরা জানি সবাই। আর একটা ভালো জিনিস দেখো, এই যে ইএন সমান আমরা জানি, আমরা মানগুলো সব বসাইলাম এখানে। এই যে পাই, তারপর ধরো এম, তারপর জেড। হাইড্রোজেনের জন্য কিন্তু এটা বলছি, হাইড্রোজেন। তারপর হলো ই, তারপর এন এর মান বসাই নাই, এইচ এর মান বসাইলাম, বসিয়ে একটা মান পেলাম এরকম। এখানে কিন্তু এনটা রয়ে গেল। এটা বিভিন্ন শক্তি স্তরের জন্য বের করতে পারবো। যদি আমরা এনের মান 2 ধরি, এখানে 2 স্কোয়ার হবে। যদি 3 ধরি, 3 স্কোয়ার হবে, এভাবে। এখন এটা কিন্তু একটা অ্যাটমের জন্য, এই জন্য হবে মান আর পার অ্যাটম। এটা আমরা পরে জুল পার অ্যাটমে নিয়েছি। শুধুমাত্র এই আর্টটাকে 10⁻⁻7, আরেকটা যখন জুলে নেব 10⁻⁻7 দিয়ে ভাগ করলে এটা এরকম আসে, না? এই যে 10⁻7 দ্বারা ভাগ করা বা 10⁻⁻7 দ্বারা গুণ করা, তাহলে এরকম আসে জুল পার অ্যাটম। আমার কোশ্চেন হলো এখন, যদি এটা দেখলাম একটা অ্যাটম, কারণ একটা অ্যাটমের ক্ষেত্রেই তো ওই ইলেকট্রনের শক্তি, যে কোনো শক্তি স্তরে একটা অ্যাটমের মধ্যেই তো বিভিন্ন শক্তি স্তর, তার যে কোনো শক্তি স্তরের শক্তিটা। এখনই তোমাকে বলা হয় 1 মোল অ্যাটমের শক্তি, তখন কি করবা? বলো, তাড়াতাড়ি বলো একজনে। এটা আমরা বের করলাম জুল পার অ্যাটম। স্যার অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ দিতে হবে। একদম ঠিক কথা। শুধুমাত্র এটাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করব। তো দেখো, যদি বলা হয় একটা কোশ্চেন এরকম যে হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের, না 1 মোল হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের শক্তি নির্ণয় করো, পারবা না? 1 মোল হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের ইলেকট্রনের শক্তি নির্ণয় করো। কি পারবে কিনা বলো? জি স্যার। পারবে তো? জি স্যার পারবো। জি স্যার পারবো। এই তো মালিহার কণ্ঠ শুনলে মনে হচ্ছে ঠিক আছে, আসলেই পারবে। কি শেষ তোমাদের? হ্যাঁ? কি কিসের? কেন? ও, কাজ হয় না। আচ্ছা, হাইড্রোজেন, এখানে তাহলে হাইড্রোজেন কি হলো? এখানে তো একটা ইলেকট্রন আছে, না? যদি কোশ্চেনটা এরকম থাকে, আর ধরো আমরা হিলিয়াম নিলাম, একটা ইলেকট্রনের জন্য তো প্রযোজ্য। হিলিয়াম না, আর একটু বড় নেই, হিলিয়াম না, আমরা নিলাম হলো লিথিয়াম 2+, এর হলো 1s1। কোশ্চেন হলো হাইড্রোজেন এবং লিথিয়াম এর প্রথম শক্তি 1 মোল হাইড্রোজেন এবং লিথিয়ামের 1 মোল হাইড্রোজেন এবং 1 মোল লিথিয়ামের প্রথম শক্তি স্তরের ইলেকট্রনের শক্তি নির্ণয় করো, বা
1 মোল হাইড্রোজেন এবং 1 মোল লিথিয়ামের প্রথম শক্তি স্তরের ইলেকট্রনের শক্তি কোন ক্ষেত্রে বেশি হবে এবং কেন বিশ্লেষণ করো। এরকম একটা কোশ্চেন আসলো, কি করবে বলো? বের করতে পারবে আমার কোশ্চেনের আনসার? এই যে মানটা, এই মানটা কিন্তু হাইড্রোজেনের জন্য, তাই না? এই মানটা হাইড্রোজেনের জন্য, এই যে বুঝছো, তুমি এভাবে বের করে দেখবে। এটা হাইড্রোজেনের জন্য প্রথম শক্তি স্তরের, এই যে জেড এর মান 1 বসাইছি আর এন এর মান বসাই নাই কিছু, যেহেতু প্রথম শক্তি স্তর। এখন আমি যদি লিখি এখানে দেখো, আমি লিখলাম হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন এর প্রথম শক্তি স্তর ধরো, এটা আমরা 1 ধরলাম, বা যেহেতু দুইটারই প্রথম শক্তি স্তর 1 লেখা দরকার নেই, আমরা এখানে কি লিখবো, সমান সমান দেই, সমান সমান, তাহলে এখানে লিখবো আমি 21.74 ইন্টু 10⁻⁻19, আর যেহেতু প্রথম শক্তি স্তর এখানে হবে 1 স্কোয়ার, এটা হাইড্রোজেনের জন্য কিন্তু। আর আমরা বলছি 1 মোল, এখানে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করব, 6.023 ইন্টু 10⁻23, এত জুল পাবো, জুল পার মোল, 1 মোল যেহেতু এরকম পাবো। আচ্ছা, যদি আমি এখন দেখো কত মান আসে, তুমি একটু মানটা বের করো কত আসে। এখন যদি আমি লিথিয়ামের কথা বলি, লিথিয়াম এই ধরো লিথিয়াম 1.30 গুণ 10⁶। 1.30 ইন্টু 10⁶ কি? 6 জুল পার অ্যাটম পার মোল। পার, এই যে অ্যাভোগাড্রোর সঙ্গে গুণ করলাম, তাহলে মোল হয়ে গেল না, 1 মোলের বের করলো না? ঠিক আছে। আমরা যদি লিথিয়ামের কথা বলি, তাহলে লিথিয়ামের ক্ষেত্রে কি হবে? এই যে মানটা আছে 21.74 ইন্টু 10⁻⁻19, এই মানের সাথে এখানে জেড কিন্তু ধরছিলাম আমরা 1, এই লিথিয়ামের ক্ষেত্রে জেড কত বলো? 3 এর স্কোয়ার হবে, 3 স্যার। স্কোয়ার। আচ্ছা, গুড। আর নিচে তো যেহেতু প্রথম শক্তি স্তর, এটা ঠিক আছে, তাহলে ইন্টু আর অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23, এত জুল পার মোল। এখন পার্থক্যটা কি? হাইড্রোজেনের ক্ষেত্রে ছিল 1, সব কিন্তু 1, শুধু এই জায়গাটা পার্থক্য। তো কার শক্তি বেশি হইল? এটা মাইনাস সাইন যুক্ত, এটা মাইনাস সাইন যুক্ত। কার শক্তি বেশি হলো? হাইড্রোজেন। হাইড্রোজেনের শক্তি বেশি হলো, হাইড্রোজেন। মাইনাস চিহ্ন যুক্ত, তাই না? আচ্ছা, Yes, sir. এখন এই লিথিয়ামের শক্তি কম কেন ব্যাখ্যা করো, বিশ্লেষণ করতে বলছে। লিথিয়ামের শক্তি কম কেন? স্যার লিথিয়ামের ইলেকট্রন আরো বেশি দূরে অবস্থিত। হ্যাঁ, কি বলো বলো, আবার বলো। হ্যাঁ, কি হলো? হ্যাঁ, বলো বলো নাফিসা, আবার বলো। স্যার হচ্ছে যখন লিথিয়াম এখানে 2+, তো লিথিয়ামের 2টা ইলেকট্রন চলে যাওয়ার কারণে প্রোটন ভিতরে বেশি থাকে, মানে প্রোটন 3টাই আছে কিন্তু ইলেকট্রন আছে 1টা, তো 3টা প্রোটনের ইলেকট্রনের প্রতি আকর্ষণ আর অনেক বেশি হবে, আর আকর্ষণ যত বেশি হয় তত শক্তি হচ্ছে কম হয়। একদম ঠিক কথা বলছো। হ্যাঁ, সবাই কি বুঝতে পারছো কথাটা? এটা হলো জি স্যার। হাইড্রোজেনের তো 1টা প্রোটন, তো এই ইলেকট্রনকে যেভাবে আকর্ষণ করবে, আর লিথিয়ামেরও 3টা প্রোটন, শক্তি স্তর তো প্রথমেই 2টারই, তাহলে এখানে আকর্ষণটা বেশি হবে। আকর্ষণ যত বেশি হবে তত ভিতরের শক্তিটা কমে যাবে,
আর ভিতর শক্তি কমার জন্যই লিথিয়ামের ক্ষেত্রে কি হলো, এই শক্তিটা বেশি হারাইলো, এই জন্য শক্তিটা কমে গেছে। তো কত গুণ কম? 9 গুণ কম। এখন তুমি হাইড্রোজেনের সাথে যদি কম্পেয়ার করো, বেরিলিয়াম 4+, এর কত গুণ কম হবে? ও বেরিলিয়াম 3+, সরি, এটা হবে 3+, 16 16 গুণ। এবার বুঝতে পারছো সবাই? ঠিক আছে, এটাও একটা জিনিস শিখলে। তারপরে হলো এই মানগুলো এখানে কিলোজুল পার মোল, এটা জুল ছিল, তুমি কিলোজুল যদি নিতে চাও তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাইলেই হবে। এখানে ওই মানগুলো, যে মানটাও তোমরা বসাইছিলে সেই মানগুলো এখানে দেয়া আছে সিজিএসে। আচ্ছা, এটা তাহলে আমরা বুঝতে পারলাম না? আচ্ছা স্যার, বলো। বলো। হ্যাঁ স্যার, প্রোটনেরও তো নিজস্ব শক্তি আছে তাই না? প্রোটনের অবশ্যই শক্তি, মানে মহাশক্তি। প্রোটনের তো তাহলে নিউক্লিয়াস। আমাদের এককটা জুল পার অ্যাটম কেন, যখন আমরা শুধু ইলেকট্রনের শক্তি বের করছি? আমরা এই যেটা পড়তেছি এটা হলো ওই যে কোনো পরমাণু বা আয়ন যে ক্ষেত্রে একটা ইলেকট্রন থাকবে সেক্ষেত্রেই এই বোরের পরমাণু মডেলের সাহায্যে ইলেকট্রনের শক্তি নির্ণয় করেছি, বুঝছো? 1 ইলেকট্রন বিশিষ্ট। তো 1 ইলেকট্রন বিশিষ্ট যদি হয় তাহলে আমরা ওটা কিন্তু একটা অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রন, তাহলে একটা অ্যাটমের ক্ষেত্রে আমরা ভাবছি না জিনিসটা। যদি 2টা অ্যাটম হয় তাহলে সেখানে 2টা ভিন্ন ইলেকট্রন, তাহলে একটা অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রন, তাহলে পার অ্যাটম বলা যায় না এটাকে? হ্যাঁ স্যার, কিন্তু একটা অ্যাটমে একটা প্রোটনও আছে না? হ্যাঁ, একটা অ্যাটম একটা প্রোটনও আছে, কিন্তু নির্ভর করতেছে তো হ্যাঁ, প্রোটন বাড়লে আকর্ষণ বাড়বে, ঠিক আছে। তা আমরা সেখানে শুধুমাত্র ইলেকট্রনের কথাই কিন্তু ভাবছি এখানে। প্রোটনের উপর নির্ভর করতেছে, অবশ্যই করতেছে। তুমি ঠিক বলছো, প্রোটনের যখন ভেরিয়েশন হচ্ছে তখন তার শক্তির মানে ভিন্নতা হচ্ছে। সেটা ব্যাখ্যা তো আমরা দিলাম যে প্রোটন বেশি হলে আকর্ষণ বেশি হচ্ছে, সেখানে ইলেকট্রনের। মূলত আমরা কিন্তু ইলেকট্রনের শক্তি নিয়ে আলাপ করতেছি এখানে। তুমি দেখছো প্রথমের টপিকটা কী ছিল? প্রোটন নিয়ে কিন্তু আলাপ করছি না আমরা এখানে। প্রোটনের শক্তি হিসাব আমরা এইভাবে করতে পারবো না যে ওখানে কত আছে, সেটা নিউক্লিয়ান শক্তি মাধ্যমে হিসাব করতে হবে। সেটা তোমাদের সিলেবাসে নাইও। আচ্ছা, বুঝতে পারছো কথাটা? হ্যাঁ। আচ্ছা, তোমার কনসেপ্ট ঠিক আছে, কিন্তু যে প্রোটনের উপর নির্ভর করতেছে শক্তি, কিন্তু প্রোটনের শক্তি কত মান, সেই মানটা আমরা হিসাব করতে পারছি না এখানে এই সমীকরণের সাহায্যে। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, এটা আমরা জানি সবাই, ইলেকট্রন যখন নিউক্লিয়াস খুব কাছে থাকে, n=1 কাছে থাকে, তখন এর শক্তি এটা। আর দ্বিতীয় শক্তি স্তর থাকে তখন এর শক্তি হলো এটা, এই যে সেই যে ঋণাত্মক চিহ্নযুক্ত বিবেচনা করলে আমরা এটা সবাই শিখে ফেলছি। E2 is greater than E1। আচ্ছা, নতুন একটা টপিক, এই টপিকে কি আজকে যাব? নো স্যার। হ্যাঁ, নো স্যার, নো স্যার। না স্যার, থাক, নেক্সট দিন করবো নি। স্যার মাথা শেষ, না স্যার, বাদ দেন আজকে। মাথা গরম হয়ে গেছে না? মাথা। জি স্যার। তবে দেখবা এই কনসেপ্টগুলো যাদের ক্লিয়ার হয়ে যাবে তাদের পরবর্তী জিনিসগুলো যেখান দিয়ে পরীক্ষায় কোশ্চেন থাকবে বেশি, এবং অ্যাডমিশন টেস্টও তোমাদের কাছে খুব ইজি মনে হবে যদি এই জায়গাটা ক্লিয়ার করতে পারো। এই রিলেটেড অনেক জিনিসপত্র পাবে এবং সেটা খুব সহজেই করতে পারবে। তোমাদের বুঝতে কি সমস্যা হয়েছে কারোর? বলো। স্যার।
আচ্ছা, এখন তোমাদের সাথে কথা হলো, সবাই কি গ্রুপে আছো? স্যার একটু স্লাইডটা দেখান না। হ্যাঁ, কি দেখাবো? কি দেখাবো বলো? হ্যালো হ্যালো, এই যে সাইটে স্লাইড। বুঝি না তোমার স্যার। কথা। হ্যাঁ বলো। আগের